সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক যে নতুন বইটা প্রকাশিত হয়েছে সেই বইয়ের 28 নম্বর অধ্যায়ের প্রথম ক্লাসে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা জানেন যে মূলত প্রত্যেকটা অধ্যায়ে প্রথমে সেই অধ্যায় সম্পর্কে বিস্তারিত আর কি না দেওয়া থাকলেও সংক্ষিপ্ত আকারে কিছু তথ্য দেওয়া থাকে, যেটার আলোকে আমরা কিন্তু বুঝতে পারি যে এই অধ্যায়টাতে অর্থাৎ কি কি জিনিসগুলো আছে বা আমরা কি কি জিনিস শিখতে যাচ্ছি। তো দেখেন, আমরা মূলত 28 নম্বর অধ্যায়ে আছি। আপনারা জানেন 28 টি কোরিয়ান ভাষায় সাধারণত যদি চাইনো কোরিয়ানে বলা হয় তো আমরা সহজে বলতে পারি, তবে আমরা যদি একটা টেকনিক এর সাহায্যে যদি উচ্চারণ করতে পারি বা শিখতে পারি প্রথম অবস্থায়, তাহলে পরবর্তীতে আমাদের আর কি সুবিধা হবে। যেমন 2 10 8 28, এন্ড কথা হচ্ছে 2 এর কোরিয়ান ভাষায় কি বলা হয়? ই। আর 10 এ বলা হয় শিব, ই শিব। এবার দেখেন মূলত 8 8 এ কি বলা হয়? ফাল, ইশিব ফাল। ইশিব ফাল মানে কি? 28। আর তার সাথে গোয়া লাগালে হবে অধ্যায়, 28 অধ্যায়, এটা মূলত বোঝায়। তাহলে আমরা মূলত আজকে 28 নম্বর অধ্যায় আছি, এবং 28 নম্বর অধ্যায় যেটা আছে হানগুগে, অর্থাৎ কোরিয়ার বা কোরিয়াতে মিয়ংজল ছুটির দিন। হলিডে শব্দের অর্থ ছুটির দিন, তবে ট্র্যাডিশনাল হলিডে বলতে হবে ঐতিহ্যবাহী ছুটির দিন বা ঐতিহাসিক ছুটির দিনও বলতে পারে। কোরিয়াতে আসলে ছুটির দিন বা ঐতিহাসিক যে ছুটি সেই দিনের কথা মূলত বলা হয়েছে। তাহলে আমরা আজকে যে জিনিসগুলো শিখতে যাচ্ছি বিষয়গুলো হচ্ছে যে কোরিয়াতে বেশ কিছু ঐতিহ্যবাহী ছুটি আছে, সেই ছুটির দিনগুলো সম্পর্কে শিখতে যাচ্ছি। আসেন আমরা দেখি এখানে কি আছে। এখানে বলছে সল্লারে, আমরা মূলত এই রিউল বাচ্চুমের পরে নিউন থাকার কারণে লয়ে লয়ে আকার করছি। সল্লা আর রিউলটাকে তুলে দিয়ে রয় আকারে রে, সল্লারে। সল্লাল শব্দের অর্থ আপনারা কিন্তু সকলেই জানেন যে এটার অর্থ হচ্ছে নববর্ষ বোঝায়, ঠিক আছে? তাহলে নববর্ষে মুয়া কি হ্যাসয় করেছেন, নববর্ষে কি করেছেন বা কি করেছিলেন এরকমও বলতে পারেন। কারণ এখানে আপনারা জানেন যে আমরা কিন্তু একটা সেন্টেন্সে ইন্ডিং অংশে যদি বাচ্চিমে সাংসিক দেখি তাহলে সেটা পাস্ট টেন্স ধরে নিই, যদি রিউল দেখি সেটা ফিউচার ধরে নিই, বাকি সবগুলোকে প্রেজেন্ট টেন্স ধরে নিই। তো সেই অনুযায়ী যদি এখানে সাংসিক যেহেতু আছে তাহলে এটা পাস্ট টেন্স, পাস্ট টেন্সের অর্থটা কেমন হয়? মূলত করেছিলেন, কি করেছিলেন। তখন বলছে সেবেরুল হাগোনাস, যদি এখানে একটা ব্যাকরণ ব্যবহার হয়েছে, ব্যাকরণটা আমরা বিস্তারিত শিখবো একটু পরে। তো এটার অর্থ আসলে র পরে করলেও হয়, র পরে, অর্থাৎ এই গো না স এটুকুর অর্থ হচ্ছে র পরে করলে অর্থটা বেটার হয়। যেমন সেবেরুল হা, যেটার অর্থ হচ্ছে বলতে পারেন যে প্রণাম করা। তাহলে প্রণাম করার পরে ইউনরি রুল, এখন এখানে উচ্চারণ হয় ইউতনরি, ইউতনরি উচ্চারণ হওয়ার কথা, এখন আপনি উচ্চারণ করবেন ইউনরি। কেন? কারণ আমি আপনাদেরকে শিখিয়েছিলাম যে ত বর্গীয় বর্ণের পরে যদি নিউন অথবা মিউন যে কোনো একটা থাকুক, এই ত বর্গীয় বর্ণটাও নিউন হয়ে যায়। তো সেই অনুযায়ী কিন্তু এখানে এটা কি ত বর্গীয় বর্ণ আর উপরে নিউন, তাই এটাও নিউন উচ্চারণ হচ্ছে, তাই ইউনরিরু, অর্থাৎ ইউথ। এটা মূলত ইউথ এক ধরনের খেলা, যেটাকে আমরা কাঠি খেলা বলে থাকি, একটু পরে দেখবো। তাহলে কাঠি হ্যাঁ খেলেছি বা ইউথ খেলেছি, অর্থাৎ প্রণাম করার পরে কি খেলেছি? ইউথ খেলেছি বা কাঠি খেলেছি। তবে আপনারা বলতে পারেন আরেকটা অর্থ করতে পারেন, যেমন মূলত প্রণাম করে, প্রণাম করে ইউথ খেলেছি। আবার অর্থ করতে পারেন প্রণাম করার পরে ইউথ খেলেছি। তাহলে ব্যাকরণটা দুই ধরনের অর্থ করতে পারে, তবে র পরে অর্থ করলে বেটার আপনাদের জন্য হবে। তো আসেন এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এই অধ্যায়ে মূল ভাব মানে ব্যাকরণ দেখতে পাবো। তো প্রত্যেকটা অধ্যায়ে যেমন ধারাবাহিকভাবে দুইটা করে ব্যাকরণ দেখছি, আমরা ইনশাআল্লাহ এই অধ্যায়ে দুইটা ব্যাকরণ দেখবো। একটা হচ্ছে গো না সা, আর একটা হচ্ছে উল বা রিউল, ঝুল, আলদা বা মরুদা, এটা। তো আমরা বিস্তারিত সেগুলো শিখবো। অহুই মানে শব্দকোষ, সল্লাল নববর্ষ, কোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। নববর্ষ সম্পর্কিত শব্দকোষ আমরা এখানে দেখবো। এবার বলছে সূচক, কোয়ালিয়ন সূচক সম্পর্কিত অহুই শব্দকোষ, সূচক সম্পর্কিত শব্দকোষ। তাহলে আমরা একটা নববর্ষ, সল্লাল শব্দ অর্থ নববর্ষ, আর সূচক মানে আমরা সূচকই শিখবো, অন্য কিছু শেখার দরকার নাই। এখন বলছে হানগুগে মিয়ংগাল, কোরিয়াতে ছুটির দিন, ঐতিহ্যবাহী যে ছুটি বা ঐতিহাসিক যে ছুটি সেই ছুটির দিনের কথা বলছে। তথ্য সংস্কৃতিটা মূলত এই ঐতিহাসিক ছুটি নিয়ে আছে আর কি। এরপরে দেখেন এখানে বলছে সল্লাল গোয়া, নববর্ষ এবং সূচকে হানুন, অর্থাৎ সূচকে করার কাজ হ্যাঁ সম্পর্কে মারাল সুইত্তা কথা বলতে পারা যাবে, অর্থাৎ নববর্ষ এবং সূচকে যে কাজগুলো করা হয় এইগুলো সম্পর্কে কথা বলতে পারা যাবে।
অতনিরুল অর্থাৎ কোন কাজ, আনুন করার, ফাংবাবুল পদ্ধতি, কোন কাজ করার পদ্ধতি, আনুনজিমত অর্থাৎ জানতে পারা যায় গো, এবং বলছে থেদাফাল সুইত্তা অর্থাৎ উত্তর করতে পারা যায়। ঠিক আছে, তাহলে কোনো কাজে পদ্ধতি সম্পর্কে জানতে পারা যায় এবং উত্তর করতে পারা যাবে। তাহলে এই অধ্যায়টা আমরা যদি শিখি, হাকসুপ মানে কি, অনুশীলনের মক্রিয় মানে উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য আমরা বুঝে গেছি দুইটা লাইনের দ্বারা, যে এই অধ্যায়গুলো পড়লে আমাদের আসলে কি উপকার হবে বা আমরা আসলে কি শিখতে পারবো। এবার আমরা 28 নম্বর অধ্যায়ের মূল টপিকে চলে আসি। প্রথমে আছে অহুই। অহুই শব্দের অর্থ কি? শব্দকোষ। ইল মানে হচ্ছে এক, শব্দকোষ নাম্বার 1 সল্লান নববর্ষ পালন সম্পর্কিত অহুই শব্দকোষ, নববর্ষ সম্পর্কিত শব্দকোষ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সল্লাল, সল্লালটা কি? উমরিয়ক মানে ক্যালেন্ডারের 1 মাসের 1 তারিখ। ইরওয়াল ইরিল, ইরওয়াল ইরিল, তাহলে উমরিয়ক ইরিওয়াল ইরিল অর্থাৎ আসলে চন্দ্র ক্যালেন্ডার বলতে পারেন, এমনি ক্যালেন্ডারও বলতে পারেন। ঠিক আছে, লুনার ক্যালেন্ডার, চন্দ্র ক্যালেন্ডার, এই চন্দ্র ক্যালেন্ডারে 1 মাসের 1 তারিখে আসলে নববর্ষ, এটা মূলত বোঝানো হয়েছে। তো আসলে এই নববর্ষের বেশ কিছু কাজ করা হয়, যেগুলো আমরা এখানে দেখব। ঠিক আছে, তো দেখেন প্রথমে বলছে হানবকুল ইফতা। এই হানবক শব্দের অর্থ আমরা হানবকই বলতে পারি, বাট এটার আমরা অর্থটা একটু বিস্তারিত প্রথমে শিখে নেব, এর পরবর্তীতে আমরা পড়ার সময় শুধু হানবক হানবকই করব। তবে আমাদের জানা রাখা ভালো যে আসলে হানবক বলতে কি বলছে, কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক। কোরিয়ার একটা ঐতিহ্যবাহী পোশাক আছে যেটার নাম হচ্ছে হানবক। এই সেই ঐতিহ্যবাহী পোশাকটা মূলত পরা, ইফতা মানে পরা। হানবক মানে এখন থেকে আমরা হানবকই বলবো, বাট এটার অর্থটা আসলে কি বোঝায়, কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক বোঝায়, এটা আমরা জানবো, তাহলেই হবে। সেবে হাদা, যেটার অর্থ মূলত প্রণাম করা। সেবে হাদা শব্দের অর্থ কি? এটার অর্থ হচ্ছে প্রণাম করা। এই প্রণাম করাটা আসলে বোঝায় কি, ধরেন কোনো ব্যক্তির সামনে আপনি প্রণাম করতেছেন বা প্রণাম করে ওনাদের থেকে আশীর্বাদ নিচ্ছেন। ঠিক আছে, এই প্রণাম করাকে মূলত সেবে হাদা বলা হয়। সেবে হাদা শব্দের অর্থ কি? প্রণাম করা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে আমরা আরেকটা শব্দ একটু দেখবো, একটু ব্রেক করে, সেটা হচ্ছে ঝরাদা। এই ঝরাদা শব্দের অর্থ কিন্তু প্রণাম করা, এইটাও হচ্ছে প্রণাম করা। আমরা ওখানে দেখলাম সেবে হাদা মানেও প্রণাম করা, তাহলে দুইটাই প্রণাম করা, কিন্তু সেবে হাদা মানে কি, কোনো ব্যক্তিদের সামনে প্রণাম করা, আশীর্বাদ নেওয়ার জন্য যে প্রণাম সেটা। আর এখানে ঝরাদা শব্দের অর্থ কি? ঝরাদা শব্দের অর্থ প্রণাম করা, সেটা হচ্ছে মূলত পূর্বপুরুষদের আর কি স্মরণ করে, কাদের? পূর্বপুরুষদের মনে করে প্রণাম করা, এটা মূলত বোঝায়। ঠিক আছে, এটা বোঝানো হয়েছে। ঠিক আছে, তো আমরা দেখবো, আসেন। এখানে মূলত বলা হয়েছে এই দুটা থেকে, যেটা থকদামুল হাদা। এই থকদামুল হাদা শব্দের অর্থ হচ্ছে আশীর্বাদ দেওয়া। তো দেখেন এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে দুইজন ব্যক্তি, এই দুইজন ব্যক্তির মাথার উপর টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে ওনারা বয়স্ক ব্যক্তি, ওনারাই তো মূলত আশীর্বাদ করবে। এই থকদামুল শব্দের অর্থ আপনারা জানবেন যে আশীর্বাদ, আর হাদা মানে কি? করা, আশীর্বাদ করা, তার মানে ওনারা আশীর্বাদ করতেছে, তার মানে এই ব্যক্তিকে আশীর্বাদ দিচ্ছে। আর এখানে থকদামুল থুত্তা, এই যে এই ব্যক্তির উপর টিক চিহ্ন মানে কি, এই ব্যক্তিটা আশীর্বাদ গ্রহণ করতেছে। এখানে থুত্তা মানে কি? গ্রহণ করা অর্থ আসবে। ঠিক আছে, আশা করি বুঝে গেছেন যে আসলে মূলত কি, মূলত এখানে বোঝাচ্ছে যে আশীর্বাদ আসলে করা বা আশীর্বাদ দেওয়া বলতে পারেন, আর আশীর্বাদ গ্রহণ করা বলতে পারেন। এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। এবার আসেন আমরা পরবর্তীতে চলে যাই। এখানে বলছে সারিয়ারুল জিনেদা। এই সারিয়ারুল জিনেদা শব্দের অর্থ আসলে কি? এটা পূর্বপুরুষদের মনে করে আর কি প্রণাম করার আর কি বলতে পারেন। হ্যাঁ, সারিয়ারুল জিনেদা। এরপর বলছে তক্কুগুল মক্তা। তক্কু এটা একটা খাবার, এই খাবার, মক্তা মানে খাওয়া, তক্কুক খাওয়া বলতে পারেন, তক্কুক খাওয়া বলতে পারেন। এখানে কি বলছে? এখানে বলছে সেবের তনুন, এর আগে যে আমরা প্রণাম করলাম, সেক্ষেত্রে আমাদেরকে আশীর্বাদ করলো, আমিও আশীর্বাদ গ্রহণ করলাম। এবার দেখে এই সেবেতন, সেবেতন শব্দের অর্থ কি? প্রণামীর টাকা। জুদা মানে দেয়া। দেখেন ওই ব্যক্তিদের উপর টিক চিহ্ন, তার মানে উনি হচ্ছে প্রণাম করা হয়েছিল, সেজন্য টাকা দিচ্ছে। এবার আসেন, এখানে টিক চিহ্ন মানে কি? প্রণামীর টাকাটা উনি গ্রহণ করতেছেন, এই জন্য এখানে ফাত্তা, ফাত মানে গ্রহণ করা। তাহলে সেবেত দন, থন মানে টাকা বোঝায়, তাহলে সেবেত দনুল। এখানে থন থেকে দন হলো কেন? এটা মূলত মাঝে পড়ে যাওয়ার কারণে দ্বিগুতের উচ্চারণ দেওয়া হয়েছে। সেবেত দনুল ফাত্তা অর্থাৎ প্রণামের টাকা গ্রহণ করা। তাহলে আশা করি এই শব্দগুলো আপনারা সুন্দরভাবে আয়ত্ত করে ফেলবেন এবং পিকচারগুলো খুব গুরুত্বের সাথে দেখবেন।
সল্লারে নববর্ষে হানুন করার নড়ি খেলা। আমরা বলতে পারি যে নববর্ষে যে খেলাধুলা হয় সেই খেলা আর কি, ঠিক আছে, সেই খেলা সম্পর্কে এখানে বলা হয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছি ইউনরি, এখানে উচ্চারণ করতে পারেন ইউথনরি, তবে ইউনরি উচ্চারণ হবে, দেখেন নিচে সুন্দর করে দেওয়াই আছে। কারণ কি, তবর্গীয় বর্ণের পরে নিউন আসলে তবর্গীয় বর্ণটাও নিউন হয়, ইউনরি, যেটাকে আমরা ইউথ খেলাও বলতে পারি, আবার কাঠি খেলাও বলতে পারি। কাঠি খেলা, এই যে দেখলেই বুঝতে পারতেছেন সবগুলো কাঠি। এবার বলছে জেগি সাগি, জেগি সাগি, জেগি সাগি শব্দ অর্থ কি? জেগি সাগি শব্দ অর্থ জেগি সাগি পড়বে। হ্যাঁ, এরপর বলছে ইয়ন্নাল্লিগি, ইয়ন্না ইয়ন্নাল্লি, লয় লয় শিখে লি, ইয়ন্নাল্লিগি, যেটার অর্থ মূলত বলতে পারেন ঘুড়ি উড়ানো। ইয়ন ইয়ন্নাল্লি ইয়ন্নাল্লিগি, এটার অর্থ হবে কি? ঘুড়ি উড়ানো। আশা করি এটা বুঝে গেছেন। এরপর হচ্ছে ঝনথং, ঝনথং শব্দ অর্থ ঐতিহ্যবাহী, যেটাকে ট্র্যাডিশনাল বলা হয়ে থাকে। ইয়নিউ, ইয়নিউ শব্দের অর্থ কি? দীর্ঘ ছুটি। কি? দীর্ঘ ছুটি, মানে অনেকদিন ছুটি যখন থাকে সেটাকে বোঝায় ইউনিউ। ইয়নিউ, ইয়নিউ শব্দের অর্থ কি? ই অ নিউ, ইয়নিউ শব্দের অর্থ দীর্ঘ সময়ের যে ছুটি সরকার থেকে, সেই ছুটিকে বোঝাতে। এরপরে আমরা যেহেতু 1 নম্বর শব্দকোষটা দেখে ফেললাম, বা 1 নম্বর যে শব্দকোষে পিকচার ছিল সেগুলো দেখলাম, এখন এগুলোর সাহায্যে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। তো প্রথমে দেখেন বলছে করিমুল ছবি হোগো দেখে, বলছে থেওয়ারুল আলোচনা, ছবি দেখে কি করতে হবে? আলোচনা। এই যে থেওয়ার শব্দ অর্থ কি? আলোচনা। ওয়ানসং আছে সম্পূর্ণ করুন, তার মানে ছবিটা আপনাকে দেখতে হবে এবং ছবি দেখার পরে সেই ছবি দেখে বুঝে আলোচনাটা সম্পূর্ণ করতে হবে। তো প্রথমে যে পিকচারটা আছে হয়তো আপনারা দেখেই বুঝে গেছেন, তারপর আমরা একটু করি। হানগুক সারামদুন, কোরিয়ান মানুষেরা সল্লারে নববর্ষে মুয়া হেইও কি করে? তাহলে নববর্ষের সময় আসলে তারা কি করে? হয়তোবা আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আসলে কি করে, কারণ আমরা একটু আগে উপরে কিন্তু পিকচারে দেখে ফেলছি, ঠিক আছে। ওই জিনিসটা যখন আপনারা সুন্দরভাবে শব্দকোষটা পড়বেন তখন কিন্তু এই জিনিসগুলো আর বাদবে না। যদিও এখন হয়তো বা আপনাদের অনেকের মনে পড়তেছে, কারণ একটু আগে দেখে আসলাম, আবার অনেকের হয়তো মনে নাও পড়তে পারে, তাতে সমস্যা নেই। আপনারা সুন্দরভাবে শব্দকোষটা পড়ার পরে তারপরে আর কি ট্রাই করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনারা সহজেই কি অ্যান্সার গুলো করতে পারতেছেন, ঠিক আছে। এখন যেহেতু এখানে একটা জিনিস খেয়াল করেন, এই জিনাদা শব্দটা আছে, এই জিনা, জিনাদা শব্দ থেকে আসছে জিনাইও, এই শব্দটা শুধুমাত্র একটাই আছে, সারিয়ে রুল। আমরা যদি একটু উপরে যাই তাহলে আপনারা দেখতে পাবেন সবগুলো শব্দ অর্থের মধ্যে এইখানে শুধুমাত্র জিনাদা শব্দ আছে। যদি আপনারা সুন্দর করে পড়ে থাকেন তাহলে এই সারিয়ে রুল শব্দটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে এখান থেকে খালি আপনি সা রিয়ে এই শব্দটা দিয়ে দিবেন, সা রিয়ে এই শব্দটা যদি দিয়ে দেন এখানে মূলত সা রিয়ে, তাহলে সা রিয়ে এর সাথে যেহেতু বাচ্চাম নেই তাই এটা ব্যবহার করুন, সারিয়ারুল ঝিনাইও। অর্থাৎ যেহেতু বলা হয়েছে যে আসলে কোরিয়ার মানুষেরা নববর্ষে কি করে, নববর্ষে সাধারণত তারা পূর্বপুরুষদের মনে করে আর কি একটা প্রণামের ব্যবস্থা করে, এই বিষয়টা বলতে পারেন, ঠিক আছে। 2 নম্বরে যেটা বলা হয়েছে দেখেন, হানগুক কোরিয়ান যন্ত্র ঐতিহ্যবাহী ওশি কাপড় ইরুমি নাম মৌসুমিকা কি? দেখেন ঐতিহ্যবাহী কাপড়ের নাম আমরা কিন্তু একটু আগেই দেখছি, হানবো, হান বক, তাহলে হানবগি এইও, ঠিক আছে। অর্থাৎ হানবো, কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাকের নাম কি? হানবো, খুব সহজ একটা জিনিস, ঠিক আছে। তাহলে এটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নাই। এখন আসেন এইটার সাথে আপনি কোনটা ব্যবহার করবেন। আপনারা জানেন যে বাচ্চিম থাকলে মূলত এটা ব্যবহার করতে হয়, বাচ্চিম না থাকলে এটা ব্যবহার করতে হয়। তাহলে যেহেতু বাচ্চিম আছে তাই ই এইও হবে, ঠিক আছে। আশা করি লাস্টেটা আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে আসলে অবলিক দিয়ে দেওয়া আছে, তাহলে প্রথমটা বসবে নাকি শেষটা, নাকি দুইটাই বসবে? না, প্রথমটা বসবে, বাচ্চিম আছে তাই। 3 নম্বরে যেটা বলা হয়েছে এ বলছে সল্লারে নববর্ষে মহসুল কি মগয় খান, নববর্ষে আসলে কি খান সেটা বলা হয়েছে। তো নববর্ষে আমরা দেখছি একটা খাবার ছিল, সেটা তক্কু। তো আমরা একটা যদি লিখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি। তক্কু, এই তক্কুক শব্দের অর্থ তক্কু কি করবেন, যেহেতু বাচ্চিম আছে তাই এইটা ব্যবহার করবেন, তক্কুগুল মগয়। এরপর যেটা বলছে সল্লারে নববর্ষে মহসুল কি হ্যাঁ করেন বা কি করেছিলেন, তখন বলছে খাজক দুল হাগো পরিবার বর্গের সাথে খাচ্ছি একসাথে দেশ হ্যাঁ দেশ করেছি।
পিকচার দেখেই বুঝতে পারছেন ইউথ। ইউথ বা বলতে পারি ইউনরি, ইউথ খেলা যেটাকে বলে, ঠিক আছে, এটাকে কি বলে, ইউনরি। তো আপনারা এটা লিখতে পারেন। বাচ্চিম যেহেতু নাই সেহেতু মূলত কি ব্যবহার করবেন, এখানে রুল ব্যবহার করবেন। তাহলে ইউনরি রুল হ্যাস, অর্থাৎ ইউথ খেলেছি বা কাঠি খেলেছি এটাও বলতে পারে। তাহলে এটা নিয়েও আশা করি আপনাদের সমস্যা নেই ইনশাল্লাহ। আমরা এখন চলে যাবো পরবর্তীতে কি আছে। তো আমরা এখন 28 নম্বর অধ্যায়ের মূল ব্যাকরণ নাম্বার ইল 1 নম্বর ব্যাকরণে আছি। তো দেখেন ইল মানে হচ্ছে এক, আর এখানে মূলভাব মানে ব্যাকরণ, 1 নম্বর ব্যাকরণ। ব্যাকরণটা দেখতে পাচ্ছি গুণ আস। এই গুণ আস ব্যাকরণটা যদি আপনি সঠিকভাবে একদম ভালোভাবে শিখতে চান তাহলে এটার অর্থ করবেন র পরে। তবে এটার অর্থ আবার করতে পারেন যে এ কারে অর্থ করে দিয়েও কাজ করতে পারেন। যেমন আমি পরবর্তী উদাহরণের সাহায্যে দেখাবো। এটা সাধারণত কোন একটা ভার্বের পরে বসে আরেকটা মানে একটা কাজের পরে আরেকটা কাজকে বোঝানোর ক্ষেত্রে। দেখেন এখানে হচ্ছে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন সি মানে কি খেলা, তার সাথে গোন আসো লাগা দিচ্ছেন, সি গোন আসো অর্থাৎ খেলার পরে শিয়া ও হ্যাস মানে গোসল করেছি। তাহলে ব্যাডমিন্টন খেলার পরে, এই যে খেলার, খেলা থেকে খেলার মানে র আসলো, খেলার পরে, তাহলে র পরে। আবার এটার অর্থ আপনি করতে পারেন যে একার অর্থ করতে পারেন যে খেলে, তাহলে খেলা থেকে হয়ে গেল খেলে, তাহলে ব্যাডমিন্টন খেলে গোসল করেছি, এই বিষয়টাও বলতে পারে। তবে র পরে অর্থ করলে বেটার হবে। বলছে থয়ে গুণ হা গুণ আস, ছুটির পরে খাচ্ছি একসাথে সানসেক হা। এই সানসেক হা শব্দের অর্থ কি, হাঁটাহাঁটি করা, তাহলে সানসেক হারো হাঁটাহাঁটি করতে খাইও যাই। তাহলে আপনি বলতে পারেন কি ছুটি করার পরে বা ছুটি হওয়ার পরে আর কি একসাথে হাঁটতে যাই। আবার এটা বলছেন ছুটি করে একসাথে হাঁটতে যাই, তাহলে যেটা করবেন হবে জিবে বাড়িতে ধোসা খাগো পৌঁছানোর নাস, গো নাস মানে কি পরে, পৌঁছানোর পরে বা বাড়িতে পৌঁছিয়ে জনোয়া হালকে ফোন করব, বাড়িতে পৌঁছায় ফোন করব বা পৌঁছানোর পরে ফোন করব, দুটার যে কোনো একটা করবেন তাহলে হবে। তো যাই হোক আমরা মূলত যে ব্যাকরণটা শিখলাম গুণ আছে এটার অর্থ করবেন র পরে অথবা শুধু একার অর্থ করতে পারেন। এটা আসলে এই গ্রামারটা ব্যবহার হয় একটা কাজ করে আরেকটা কাজ করার বিষয়ে, ঠিক আছে, এরকম না কিন্তু যে একটা কাজের পাশাপাশি আরেকটা না, একটা কাজ শেষ করে আরেকটা কাজের বিষয়ে বলা হয়েছে, ঠিক আছে, এই বিষয়টা বলার ক্ষেত্রে এই গুণ আসা ব্যাকরণটা ব্যবহার করা হয়ে থাকে। তো আসেন আমরা মূলত 1 নম্বর যে ব্যাকরণ সেটার বেশ কিছু উদাহরণ দেওয়া আছে এবং একটা উদাহরণ তারা করেও দিছে, সেটার আলোকে আমরা বাকিগুলো সাজানোর চেষ্টা করি। তো দেখেন প্রথমে যেটা বলছি কি ইয়ং হারুল ফোদা, এটা একটা শব্দ, শিওপিং হাদা মানে শপিং করা একটা শব্দ। এখন কথা হচ্ছে প্রথম কাজের পরে দ্বিতীয় কাজটাকে সেট করতে হবে, এই আর কি, অন্য কিছুই না। তাহলে দেখেন যেহেতু ফোদা শব্দের দা বাদ দেন তাহলে কি থাকে ফো, আর এইটুকু তো কমন থাকবে, দেখেন কমন আছে, শুধু ফো শব্দটাকে নিলাম, এই গুণ আসা ব্যাকরণটা সুন্দর করে বসাই দিলাম, আর শিওপিং হাদা থেকে শিওপিং হ্যাস অর্থাৎ পাস্ট টেন্স করছি। আমরা বাকি সবগুলো অ্যান্সারে কি করার চেষ্টা করব, পাস্ট টেন্স করার চেষ্টা করব, যেহেতু এটা পাস্ট টেন্স করছে। তাহলে শিওপিং হ্যাস অর্থাৎ শপিং করেছি। তাহলে সিনেমা দেখার পরে বা সিনেমা দেখে শপিং করেছি, সিনেমা দেখে, এই যে কার। এবার আসেন 1 নম্বর উদাহরণটা আমরা যাব। এখানে বলছে সেবেরুল হাদা প্রণাম করা, প্রণাম করা বলে এই থক দামুল থুত্তা আশীর্বাদ কি গ্রহণ করেছি। তাহলে এইটাকে আপনার কিভাবে সাজাবেন বলেন তো, এই যে হাদা ভার্ব আছে না, তাহলে হাদা ভার্বের এখানে শুধু কি দিবেন দা বাদ দিয়ে, তাহলে হা এরপরে গো নাস, হা গো নাস, তাহলে কি সেবেরুল হা গো নাস অর্থাৎ প্রণাম করার পরে থক দামুল থুত, এই থুত শব্দকে এখন আমরা কি করব পাস্ট টেন্স করব, ঠিক আছে। তাহলে পাস্ট টেন্স করতে হলে এখানে কি হয়, এখানে মূলত আশ্রয় হয় নাকি অশ্রয় হয়, সেই অনুযায়ী দ্বিগুণ আকার বাদ দেন, সর্বশেষ সর্বর্ণ কি উ দ্বারায়, সর্বশেষ সর্বর্ণ যদি কি দ্বারায়, যদি উ দ্বারায়, তাহলে আপনি কিভাবে এটার অ্যান্সার করবেন, এটার অ্যান্সারটা আপনাকে বুঝে নিতে হবে যে যেহেতু মূলত এখানে কি বলছে, এখানে বলছে থক দামুল থুত্তা, তাহলে দ্বিগুণ আকার তো বাদ দিয়ে দিলেন, বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে থুত। এই থুত শব্দতে
একটু যদি খেয়াল করেন এইটার একটা নিয়ম আছে, হয়তো বা আপনারা এটা ভুলে যাইতে পারেন, এর আগে আমি আপনাদের করাই দিয়েছিলাম বিষয়টা, ঠিক আছে। এইটার মূলত একটা নিয়ম, সেটা হচ্ছে এই যে থুত শব্দটা আছে, এই থুত শব্দটা, এইটার ক্ষেত্রে যখন আমরা এই প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্সের যে ব্যাকরণগুলো যুক্ত করি, হ্যাঁ, এই ব্যাকরণগুলো যখন আমরা যুক্ত করি তখন হয় কি, এই অনিয়মিত এটা ভ্যানিশ হয়ে গিয়ে এখানে একটা রিউল হয়ে যায়, ঠিক আছে। এখানে কি হয়ে যায়, এখানে একটা রিউল হয়ে যায়, এবং রিউল হয়ে গিয়ে এটার উচ্চারণ হয় থুরস্বয়, থুরস্বয়, অর্থাৎ এখানে গ্রহণ করার বিষয়টা আছে, ঠিক আছে। এরকম চেঞ্জ হয়ে যায়, এই যেমন আমরা ভিউটাকে চেঞ্জ করে সেটার জন্য পূর্ণাঙ্গ একটা উ নিতাম, তেমনি এখানে এটা চেঞ্জ হয়ে একটা রিউল হয়ে যায়, এই আর কি। তাহলে এটা আর কি জটিল বলতে পারেন। তাহলে এখানে রিউল হবে আর এখানে অশ্বয় হবে, ঠিক আছে, অশ্বয়। এবার আসেন 2 নম্বরে ভাবুল মক্তা। তাহলে এখানে মক, তারপরে গো নাস, ভাত খেয়ে বা ভাত খাওয়ার পরে সল গজিরুল হা, তাহলে এখানে হা থেকে হ্যাসয় করে দিবেন, আদা ভাত থাকলে কি হবে, হ্যাসয় হয়ে যাবে, ঠিক আছে, যেমনটা আগেই যেখানে করা ছিল, শিয়াপিং হ্যাসয়। তাহলে বিষয়টা বুঝতে পারছেন যে সল গজিরুল হ্যাসয়, থালা বাসন ধৌত করেছিলাম। সারিরুল ঝিনেদা, অর্থাৎ পূর্বপুরুষদের আর কি স্মরণ করে অনুষ্ঠান করা বা প্রণামীর অনুষ্ঠান করা, সেটা, এটা এই যে ঝিনে গো নাস, গো না, এখানে আকার হবে, হ্যাঁ, না স, গোনাস, অর্থাৎ পূর্বপুরুষদের প্রণামীর অনুষ্ঠান করার পরে মূলত থক্তা, তক্কুগুল মক্তা, তাহলে মক শব্দের এখানে কি হবে, এখানে অশ্বয়, মগস্বয় হবে, ঠিক আছে, মগস্বয়, অর্থাৎ তক্কু খেয়েছিলাম। কুন্দং হাদা, তাহলে হাদার এখানে কি হবে, হা গনাস, হা গো না স। এরপর শিয়া ওয়ান হা, ওই যে হাদা ভাত থাকলে কি হয়, হ্যাসয় হয়ে যায়, এই হ্যাসয়টা এখানে হয়ে যাবে, তাহলে শিয়া ওয়া হ্যাসয়, এই আর কি, একদম সহজ। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা আপনাদের সমস্যার বিষয় আশা করি না। এবার আমরা চলে যাব 28 নম্বর অধ্যায়ে, যে ব্যাকরণটা দেখলাম 1 নম্বরে, এই ব্যাকরণের সম্পর্কে আবার উদাহরণ দিয়েছে, 2 নম্বর একটা উদাহরণ আছে, ঠিক আছে। এখানে বলছে মাদুসি, মাদু সাহেব, মাদুসিনুর, মাদু সাহেব ঝুমারে, সবথেকে হচ্ছে মুয়া হ্যাসয়, কি করেছিলেন, মাদুসিয়ে অথবা মাদু সাহেব হারু দৈনিক ইলগুয়া কাজের হ্যাঁ সম্পর্কে ইয়াগি হ্যাঁ বসে আলোচনা করে দেখুন। এখানে মাদু সাহেবের দৈনিকের কাজের একটা আলোচনা আছে, সেটা আমরা করে দেখবো। তার আগে তারা দুইটা কিন্তু সাজিয়ে দিছে, সেটা আমরা দেখবো। দেখেন প্রথমে কি আছে আমরা একটু পড়ে নিই। বলছে সানচ্যাগুল, সানচ্যাক মানে কি হাঁটাহাঁটি করা, ঠিক আছে, সানচ্যাগুল হ্যাস হাঁটাহাঁটি করেছিলাম। 2 নম্বরে কি বলছে, আচ্ছিমুল মগস্য, সকালের নাস্তা খেয়েছিলাম। তো এইটা কিভাবে সাজাইছে দেখেন, যেহেতু মাদু সাহেব বলছে মাদু সিনুন মাদু সাহেব সানচ্যাং হাগন আস, এই যে সানচ্যাক হ্যাস আছে না, এটাকে শুধু হাদা ভার পর্যন্ত নেবেন, বাকিটা খালাই দিবেন। তাহলে হাদা ভার থেকে তো হ্যাস হয়েছিল, এই জন্য আপনারা শুধু খালি নেন হা, এই হা তার সাথে গো নাস লাগাই দিছে, গো না স, এই যে। এরপরে বাকি যেটা আছে এটা মূলত একদম সেম টু সেম পাই টু পাই দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, কোনো রকম চেঞ্জের কোনো রকম কিছু নাই। তা আসেন একটা তো শিখলাম, 2 নম্বরে যাই। এবার 2 নম্বরে দেখেন মাদু সিনুন আচ্ছিমুল মক, এই যে মক শব্দটা আছে না, যেহেতু আমরা প্রথমে যেটাকে টার্গেট করব, যেমন এটাকে টার্গেট করছিলাম, এই জন্য বাকি অংশটুকু ফালাই দিয়ে শুধু হা শব্দ মূল শব্দটা নিছিলাম, তেমনি এখন আমরা টার্গেট করব কি 2 নাম্বার কি, অর্থাৎ 2 নাম্বার থেকে শুরু করব, মানে যে নাম্বারটা অ্যান্সার করব সেই নাম্বারেরটাকে কাটছাট করব আর তারপরেরটাকে সেম রাখবো। যেমন আমরা এখন 2 নাম্বার কোশ্চেন সলভ করতেছি, তার মানে 2 নাম্বারটাকে কাটছাট করব, তার মানে মক শব্দ থাকবে, দেখেন এখানে দেখেন মক আছে, তার সাথে বোনাসও লাগাই দিবেন, ঠিক আছে। আর এরপরে 3 নম্বরে যেটা আছে দেখেন ওইটা একদম হুবহু তুলে দেওয়া আছে। তাহলে সেই অনুযায়ী যদি আমরা এখন কি করতে যাই, আমরা যদি এখন 3 নাম্বার অ্যান্সার করতে চাই, তাহলে এখন কি করতে হবে, 3 নাম্বারকে কাটছাট করতে হবে। তো কাটছাট করলে কি হবে, এই হ্যাশয়টা হা হবে, হ্যাঁ, তাহলে হান গুগরুল, এই যে হান গুগরুল খংবু, এই খংবু পর্যন্ত একদম সেম থাকবে, শুধু হাদা ভার্বের ওখানে কি হবে, আমি ওখানে দেখাবো হা গো, এই যেমন এখানে দিছে না, ঠিক আছে, এই হা গো, এই যে না স, এখানে যদি স্পেস হবে হা গো না স, অর্থাৎ বলতে পারেন যেখানে কোরিয়ান ভাষা শেখার পরে কি করবেন বলেন তো, ঝমসুবুল মগজ, সেম একদম কপি করে দিবেন ঝমসুমুল মগজ।
এবার আসেন, আপনি যদি 4 নাম্বারটাকে টার্গেট করেন তাহলে 4 নাম্বারে এই 4 নাম্বারটাকে আপনাকে কাটিং করতে হবে। কিভাবে? এই ঝমসিবুল মক শব্দটা দিবেন। তাহলে আমি ঝমসিবুল লিখলাম না, শুধু মক শব্দ নিলাম। এর সাথে গো, তার সাথে ব্যাকরণ গো না স দিয়ে দিলাম। এরপরে এই 5 নাম্বারটাকে একদম হুবহু এখানে কপি করে দিয়ে দেন। এবার যদি আপনি 5 নাম্বারকে টার্গেট করেন তাহলে 5 নাম্বারকে কাটছাট করবেন। কি? এই যে মান্না, এই মান্না শব্দ পর্যন্ত রাখবেন। এখানে দারা সিঁদুর, দারা সাহেব, এই মান্না, মান্না শব্দটা লিখলাম মান্না, ঠিক আছে? এই মান্না এর সাথে কি গো না স, অর্থাৎ দেখা করার পরে, ঠিক আছে, এইটাকে একদম হুবহু এখানে দিয়ে দেন। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আপনারা যে নাম্বার অ্যান্সার করবেন সেইটাকে কাটছাট করবেন, পরেরটাকে সেম রাখবেন। যেমন আমরা 6 নাম্বারকে যদি টার্গেট করি ধরেন, তাহলে 6 নাম্বারকে টার্গেট করলে কি ঝাঙ্গুল ফোদা, তাহলে ঝাঙ্গুল শব্দটা ঠিক রেখে ফোদা শব্দ থেকে ফো শব্দ নেবেন। তাহলে ফোয়াশয় থেকে ফো শব্দ নেবেন। আপনারা জানেন ফোদা শব্দ থেকে ফোয়াশয় হয়েছে, তাহলে ফোদা শব্দের দা বাদ হয়, তাহলে থাকে ফো, আর ফো এর সাথে পাস্ট টেন্স যুক্ত করে হয়েছে আশ্রয়, ফো আশ্রয়। তো আমরা ফো তার সাথে কি নিব? গো না স। এরপরে এটাকে দেখেন হুবহু এখানে দিয়ে দিলে উত্তর হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে যদি আমরা সাজাই তাহলে আমাদের দেখেন তো, আমরা যদি এবার 8 নাম্বারকে টার্গেট করি তাহলে কি হয়? এই যে এখানেও সেম ভাবে ফো শব্দ পর্যন্ত থাকবে। টেলিভিশন ফো গো না স। আমি একটু বলে দিচ্ছি সবগুলো, আবার প্রথম থেকে খেয়াল করেন। 1 নম্বরে বলা হয়েছে সানসেগুল হ্যাসয়, এটাকে আমরা কাটছাট করে করব হচ্ছে সানসেগুল হা, তার সাথে ব্যাকরণ লাগবে গোনাস, যেটা এই যে সানসেগুল হা, এই যে গোনাস, এরপরে 2 নাম্বারটাকে হুবু আচ্ছিমুল মগজসয় হয়ে গেল। এবার 2 নাম্বারকে টার্গেট করলে আপনি এটাকে কাটছাট করে আচ্ছিমুল মগজসয় যেটা আছে সেটাকে আচ্ছিমুল মক, দেখেন এই পর্যন্ত আচ্ছিমুল মক ঠিক আছে। এবারে গোনাস ব্যাকরণটা দিয়েছি আচ্ছিমুল মক্কনাস, মক্কনাস, এই যে পরেরটাকে হুবহু দিয়ে দিবেন হানগুগরুল খংবুহেস, হানগুগরুল খংবুহেস। এবার পরেরটাকে যদি টার্গেট করেন 3 নাম্বার, তো 3 নাম্বার হবে হানগুগরুল খংবু হা গোনাস, তারপরে এটাকে হুবহু দিয়ে ঝমসমুল মগস। এবার 4 এক টার্গেট করে ঝমসমুল মক্কনাস দারাশিরুল মান্নাসয়। এবার 5 এক টার্গেট করে দারাশিরুল মান্না গনাস, এই যে ঝাঙ্গুল ফোয়াশয়। এবার 6 এক টার্গেট করে ঝাঙ্গুল ফোগনাস ঝাংনিয়নুল মগজসয়। এবার এই 7 এক টার্গেট করে ঝাংনিয়নুল মক্কনাস টেলিভিশনুল ফোয়াশয়। এবার 8 এক টার্গেট করে টেলিভিশনুল ফোগনাস শিয়াওয়াশিল হ্যাসয়। এবার 9 এক টার্গেট করে শিয়াওয়াশিল, তাহলে এখানে বলছে শিয়াওয়াশিল না, শিয়াওয়া রুল হবে, হ্যাঁ, শিয়াওয়া রুল হা গনাস ঝামুল ঝাসয়, ঠিক আছে? এইভাবে মূলত অ্যান্সার করবেন। এবার আসেন লাস্টেরটা আপনি কিভাবে অ্যান্সার করবেন। দেখা ঝামুল ঝাস, লাস্টের তো কোনো নাম্বারই দেয়া নাই যে সেটা অ্যান্সার করতে হবে। এখানে আমাদের 9 নম্বরে শেষ, তার মানে এটাকে কাটছাট করে এটা শেষে রেখে দিবেন, হয়ে যাবে। এই হচ্ছে মূলত বিষয়টা। আশা করি আপনারা বুঝতে পারছেন, উত্তরটা এইভাবে আপনারা সাজাই নিতে পারবেন, ঠিক আছে? তো আসেন আমরা এবার চলে আসছি মূলত 28 নম্বর অধ্যায়ে, যে থেওয়া মানে আলোচনা বা কথোপকথন, ইল মানে এক, সেখানে এখানে জিঞ্জু সাহেব বলছে নিচ্ছানানসি, নিচ্ছানান সাহেব ইয়ানু অর্থাৎ দীর্ঘ ছুটিতে সময় মোয়াহেসয় কি করেছিলেন? তখন নিচ্ছানান উত্তর দিচ্ছে খৈয়াং গ্রামের সিনগুদ্দুল হাগো বন্ধুদের সাথে খাচ্ছি একসাথে জিবেছ বাড়িতে খৈয়াং গ্রামীণ হুমশিগুল খাবার মান্দুরা তৈরি করে মগজসয় খেয়েছিলাম। জিনসু শিনুন, জিনসু সাহেব সল্লারিম নববর্ষে মোয়াহেসয় কি করেছিলেন? তখন জিনসু উত্তর দিচ্ছে জনুন আমি হারাবজি দাদার ঠ্যাগে বাড়িতে খাচ্ছয় গিয়েছিলাম। সারেরুল ঝিনাগো অর্থাৎ মৃত্যুবার্ষিকী, ঝিনাগো নাস অর্থাৎ মৃত্যুবার্ষিকী পালন করার পরে, এই যে তক্কুক মগজ তক্কুক খেয়েছিলাম, তক্কুগুল মগজ তক্কুক খেয়েছিলাম। নিচ্ছানান তক্কুকি মুয়াইও, তক্কুকটা আসলে কি? নিচ্ছানান জানে না যে তক্কুকটা আসলে কি। তখন এই জিনসু উত্তর দিয়ে বলতেছে আসলে তক্কুকটা কি সেটা ব্যাখ্যা করে ওনাকে ওনাকে জানাই দিচ্ছে আর কি বিষয়টা, যে আসলে তক্কুকটা কি সেই বিষয়টা জানছে। এখানে বলছে তক্কুগুন, তক্কুক হানগুন সারামদুরি কোরিয়ান মানুষেরা সল্লারে নববর্ষে মংনুন খাওয়ার উমসি গিয়েও খাবার, অর্থাৎ কোরিয়ানরা আসলে নববর্ষে খাওয়ার একটা খাবার তক্কুক, পিকচারটা দেখে রাখবেন। নিচ্ছানন শিনুন, নিচ্ছানন সাহেব তক্কুগুল, তক্কুক আন মগো ফাজিও অর্থাৎ খেয়ে দেখেননি তাই না? মানে বিষয়টা কি বলেছে নিচ্ছানন সাহেব, আপনি হচ্ছে তক্কুক খেয়ে দেখেননি বা খাননি তাই না? তখন বলছে থাউমে পরবর্তীতে উড়ি আমাদের জিবেছো বাড়িতে খাচ্ছি একসাথে তক্কুগুল, তক্কুক মান্দুরা মগয়
অর্থাৎ তৈরি করে খাবো, এই বিষয়টা বলছে। তাহলে আশা করি আমরা 28 নম্বর অধ্যায়ের 1 নম্বর যে কথোপকথনটা ছিল সেটা দেখার চেষ্টা করলাম। তো আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ে মূলত কথোপকথনটা তো পড়ি, এবং কথোপকথন পড়ার পরে সেই কথোপকথনটা আসলে লিসেনিং এর সাথে ঠিকঠাক মিলতেছে কিনা সেই জিনিসটা কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায়ে ফলো করে থাকি। তো সেই অনুযায়ী ইনশাআল্লাহ আজকেও আমরা এই অধ্যায়ে ফলো করব যে আসলে আমাদের উচ্চারণ এবং তাদের উচ্চারণটা ঠিক আছে কিনা। তো আমি লিসেনিংটা প্লে করতেছি, আপনারা একটু মনোযোগের সাথে শুনেন। 이찬환 씨, 연휴 때 뭐 했어요? হচ্ছে নিচ্ছানানসি ইয়নিউতে, ইয়নিউতে, তাহলে ইয়নিউ যেহেতু নিউটা উঠে যাবে, ইয়নিউতে অর্থাৎ ছুটির সময় বা দীর্ঘ ছুটির সময় মুয়া হাস্যয় কি করেছিলেন এই বিষয়টা বলছে আর কি। তো দেখেন পরেরটা কি বলে। 고향 친구들하고 같이 খৈয়াং সিনগুদুলাগো অর্থাৎ গ্রামের বন্ধুদের সাথে খাচ্ছি একসাথে। 집에서 고향 음식을 만들어 먹었어요. হচ্ছে খৈয়াং উংশিগুল গ্রামীণ খাবার মান্দুলা তৈরি করে মগজ খেয়েছিলাম। 진수 씨는 설날에 뭐 했어요? জিনচু সিনু জিনচু সাহেব সল্লারে নববর্ষে মহাশয় কি করেছিলেন? 저는 할아버지 댁에 갔어요. জনুন হারাবজি থেকে খাচ্ছে, আমি দাদার বাড়িতে ছিলাম। 차례를 지내고 나서 সারিরুল জিনাগো নাসা অর্থাৎ মৃত্যুবার্ষিকীর পালন করার পরে 떡국을 먹었어요. তক্কুগুল মগজ তক্কু খেয়েছিলাম। 떡국이 뭐예요? তক্কুগি বয়েও অর্থাৎ তক্কুটা আসলে কি? 떡국은 한국 사람들이 তক্কুগুন হানগুক সারামদারি তক্কুক কোরিয়ান মানুষেরা 설날에 먹는 음식이에요. সল্লারে মগনুন অর্থাৎ নববর্ষে খাওয়ার উমশিগিয় খাবার। 이찬환 씨는 떡국을 안 먹어봤지요? হচ্ছে নিচ্ছানান ছিল নিচ্ছানা সাহেব তক্কুগুল তক্কুক আন মগো পাজিও অর্থাৎ খেয়ে দেখেননি তাই না? 다음에 우리 집에서 তাওমে পরবর্তীতে উড়ি জীবেছে আমাদের বাড়িতে 같이 떡국을 만들어 먹어요. খাচ্ছি তক্কুগুল মান্দুরো মগ অর্থাৎ একসাথে তৈরি করে খাবো, একসাথে তক্কুক তৈরি করে খাবো এই বিষয়টা বলছে। তো দেখেন এখানে দুটো প্রশ্ন করছে। 1 নম্বর নিচ্ছানান সিনু নিচ্ছানান সাহেব সল্লারে মোয়া কি করেছিলেন? তাহলে নিচ্ছানান সাহেব এই যে এখানে সুন্দর করে দেয়া আছে গ্রামের বন্ধুদের সাথে একসাথে আর কি বাড়িতে কি গ্রামীণ খাবার তৈরি করে খেয়েছিল। তাহলে ওইটাকে ওইটা মূলত নিচ্ছানান গেল। নিচ্ছানান এবার বলছে জিনসু সিনু জিনসু সাহেব সল্লারে মোয়া নববর্ষে কি করছিলেন? তো জিনসু সাহেব কি করছিলেন এখানে দেখেন বলে দিচ্ছে যে জনন আমি হারাবাজি দাদার বাড়িতে ছিলাম, হ্যাঁ মৃত্যুবার্ষিকী পালন করছি এবং তক্কু খেয়েছি এটা বলছে। তো আশা করি বুঝে গেছেন। এবার আসেন আমরা এইটা অ্যান্সার করার চেষ্টা করবো। এখন সারিরুল জিনেদা মৃত্যুবার্ষিকী পালন করা বা প্রণাম এর অনুষ্ঠান করা বলতে পারেন। হ্যাঁ বলছে ফুমনিমকে পিতামাতাকে সেবেরুল হাদা অর্থাৎ প্রণাম করা, পিতামাতাকে প্রণাম করা। এবার বলছে তক্কুগুল মক্তা তক্কু খা ইউনরি হাদা অর্থাৎ ইউথ খেলা। বলছে সল্লারে মোয়া হেসয় নববর্ষে কি করেছেন? তো প্রথমটা তারা উত্তর দিয়েছে সারিরুল জিনাগো নাস অর্থাৎ মৃত্যুবার্ষিকী পালন করার পরে। এই যে পরেরটা বলি ফুমনিমকে সেবেরুল হ্যাসয়, এই যে ফুমনিমকে সেবেরুল হ্যাসয় ফার্স্ট টেন্স করেছে। হ্যাঁ এই সেম ভাবে যদি আমরা পরেরটা চাই তক্কুগুল মক্তা, তাহলে এইটা আপনি বলবেন সল্লারে মোয়া হেসয় সল্লারে নববর্ষে কি করেছেন, তখন বলবেন তক্কুগুল মক্কনাস অর্থাৎ খাওয়ার পরে। হ্যাঁ দাবাত দিয়ে মক তারপরে গোনাস মক্কনাস খাওয়ার পরে হচ্ছে ইউনরি রুল হ্যাস অর্থাৎ ইউথ খেলেছি এই বিষয়টা মূলত বলছে। তাহলে আশা করি একটার সাথে আরেকটা উত্তরটা আমি সাজিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবার আসেন প্রত্যেকটা অধ্যায়ে কিভাবে এরকম করে উচ্চারণের নিয়ম থাকে যেটা আমি আপনাদেরকে পূর্বে শিখিয়েছিলাম। আমি আপনাদেরকে বলেছিলাম ক বর্গীয় বর্ণের পরে যদি নিউন অথবা মিউম আসে, কি আসে? নিউন অথবা মিউম আসে, তাহলে এই ক বর্গীয় বর্ণটা কি হয়ে যায়? ইয়ং হয়ে যায়। আর ইয়ং নিচে বসলে কি 1900 সাউন্ড দেয়, তাই এটা সাউন্ড দিবে। যেমন এটা হচ্ছে আমরা যেই বিষয়টা এর আগে দেখেছি সেটা হচ্ছে মূলত এই যে মক এই শব্দটা আমরা আগে বহুতবার পেয়েছি। আমি এটাকে শিখাইতাম কি মংনুন। মংনুন কেন? এই যে ক বর্গীয় বর্ণের পরে নিউনের কারণে ক বর্গীয় বর্ণটা 1900 হয় অর্থাৎ ইয়ং, ইয়ং নিচে বসলে 1900 মংনুন। তো সেম ওই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। দেখেন মক নে হওয়ার কথা ছিল কিন্তু মং নে হবে, মক নুন হওয়ার কথা মং নুন হবে, হাফ নিয়ন হওয়ার কথা হাং নিয়ন হবে। তার মানে কি বোঝাচ্ছে? ক বর্গীয় বর্ণের পরে নিউন অথবা মিউন যেটাই থাকুক উভয় ক্ষেত্রেই কি হবে? মূলত 1900 হবে। যেমন
এখানে খুব মূল হওয়ার কথা, কিন্তু খুব মূল হবে। ঠিক আছে, এই যে মিউম আছে, ক বর্গ বর্ণ আছে, তাহলে ক বর্গ বর্ণের পরে শুধু নিউন না, মিউম থাকলেও হবে। যেমন কাকনুন, কাংনুন হবে। হ্যাঁ, তারপরে এখানে দেখেন সাং বাকমান, তাহলে এখানে এই যে এটা কি পরিবর্তন হবে, তাহলে সাং বাংমান, এই আর কি। তাহলে আশা করি বুঝতে পারছেন। তো আমরা এটা তো উচ্চারণটা ক্লিয়ার হয়ে গেলাম, তারপরে আমরা একটু তার সাথে মিলাই দেখি উচ্চারণটা মিলে কিনা। 이, 막내, মাংনে, 먹는, মাংনুন, 학년, হ্যাংনিয়ন, 국물, খুংমুল, 깎는, কাংনুন, 창방만, সাংবাংমাং। আশা করি আমাদের সাথে মিলে গেছে। যে উচ্চারণ নিয়মগুলো আমি অনেক আগে আমার বেসিকের ক্লাসে দিয়ে রেখেছি, এবং এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে আসলে এই উচ্চারণগুলো এরকম হয়, যেগুলো মূলত পূর্বের বইতে, অর্থাৎ পুরোনো যে বইটা ছিল সেখানে এত গুরুত্বের সাথে উচ্চারণের নিয়ম দেওয়া হতো না। তো আমি আর কি উচ্চারণের দিকে সবসময়ের জন্য ফলো করতাম, বা আমি আপনাদেরকে দিক নির্দেশনা পূর্ব থেকে দিয়ে এসেছি যে উচ্চারণ যদি সঠিক হয় আপনি লিসনিং এ ভালো অ্যান্সার করতে পারবেন, ভালো ধরতে পারবেন। তাই আমি বলবো অবশ্যই উচ্চারণটা খুবই গুরুত্বের সাথে শিখতে হবে। উচ্চারণটা যত সঠিক করা যায়, যদিও 100% করতে পারবেন না, তারপরেও চেষ্টা করতে হবে। তো যাই হোক, আমি আর কথা বাড়তে চাচ্ছি না। মূলত আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।